সময়টা হয়ে যাচ্ছে না, এখানে সময়টা উঠবে না, সময়টা আসছে না কোনো। আচ্ছা আচ্ছা, ওদের অ্যাড করতে হবে আগে। ঠিক আছে। আজ আমি লাইভে আছি প্রতিভা প্রকাশের পেজ থেকে। প্রতিভা প্রকাশের সঙ্গে যারা যুক্ত আছেন এই মুহূর্তে, আশা করি তারা পুরোটা সময় জুড়ে সাথে থাকবেন। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি প্রতিভা প্রকাশের কর্ণধার মঈন মুরসালিনকে আমাকে কবিতা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো আপনারা যারা যুক্ত হচ্ছেন সাথে, তাদেরকে অনেক ধন্যবাদ। আর আজকে কিছুক্ষণ আসলে আমরা একটি ক্রান্তিকাল পার করছি। আমাদের পৃথিবী অসুস্থ, পৃথিবীর মানুষ আমরা যারা আছি আমরা অসুস্থ, সারাক্ষণ মৃত্যু আমাদের পায়ে পায়ে, আমরা একটি আতঙ্কের মধ্যে দিন যাপন করছি। সারা পৃথিবীর মানুষ এখন আতঙ্কের মধ্যে আছে এবং আমাদের অনেক প্রিয়জনরা, অনেক কাছের মানুষ, অনেকের পরিবারের অনেক কাছের মানুষ যারা চলে গেছেন পৃথিবীর থেকে, আমাদের ছেড়ে চলে গেছেন। তো এরকম একটি সময় যারা আমরা বেঁচে আছি তাদের, যারা মেডিকেল সায়েন্স বলে যে করোনাকে যদি প্রতিহত করতে হয় তাহলে আমাদেরকে মানসিক যে স্বাস্থ্য সেটাকে সঠিক রাখতে হবে, এবং মানসিক স্বাস্থ্য যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারবো, আমাদের অ্যান্টিবডি তৈরি হবে ভেতরে। তো সেই হয় কি, মানসিক স্বাস্থ্য যদি আমরা ভালো রাখতে চাই সেক্ষেত্রে আমাদের তখন মন ভালো থাকার কিছু উপকরণ লাগে। হ্যাঁ, আমাদের দৈনন্দিন যে জীবনযাপন, সেখানে আমরা শিল্প সংস্কৃতির যে বিষয়টি, ওটি আমাদেরকে মূলত যে যে অবস্থানে কাজ করছেন, শিল্পের সংস্কৃতির যে যে অঙ্গনে কাজ করছেন, যারা লিখছেন, যারা গান করছেন, যারা কবিতা পড়ছেন, সব উপকরণগুলি কিন্তু আমাদের মূলত আমাদের মেধা এবং মননের বিকাশ করে, এবং আমরা সাথে সাথে মানসিক একটা প্রশান্তি বোধ করি এখান থেকে, এবং এই মানসিক প্রশান্তি থেকে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, যেটা আমরা নিজেরা যতটুকুন বুঝি, ডাক্তাররা কিন্তু বলেন এটা যে আসলে এটা করা উচিত। সো সেই মানসিক প্রশান্তির জন্য এই মুহূর্তে আমরা মঞ্চ পাচ্ছি না কোনো, এবং আমি যতদূর শুনেছি, এটা আমার শোনা কথা, যে সরকারি ভাবি আমরা ডিসেম্বর পর্যন্ত কোনো মঞ্চ পাবো না মূলত প্রোগ্রাম করার জন্য। সেক্ষেত্রে এই যে অনলাইন যে লাইভ এবং অনলাইনে যে এই যে আমাদের কার্যক্রম যারা আয়োজন করছেন, যারা কাজ করছেন অনলাইনে, এটি একটি অনেক বড় প্ল্যাটফর্ম। এখানে যেটুকুন সময় আমরা থাকছি সেটুকুন সময় আমাদের সঙ্গে যারা যুক্ত থাকছেন তারাও বোধ করি কিছুটা ভালো লাগা নিয়ে থাকছেন, এবং এই আয়োজন যারা করেছেন তাদেরকে অনেক অনেক সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমি। তো ধন্যবাদ প্রতিভা প্রকাশের সঙ্গে যারা যুক্ত, যে সকল লেখক আছেন, বেশিরভাগই তো এখানে লেখক আছেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং সাধুবাদ। তো আমি যতক্ষণ কবিতা পড়ব আশা করি আপনারা থাকবেন সাথে। আর কারোর যদি কোনো অনুরোধের কবিতা থাকে যা আপনারা লিখতে পারেন, আমি চেষ্টা করব পড়ার জন্য। তো আমি শুরুতে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনামূলক কবিতা দিয়ে শুরু করতে চাচ্ছি। হ্যাঁ, যেহেতু আমরা প্রার্থনায় থাকি একটু কিছুটা সময়, আর কি একটি প্রার্থনামূলক কবিতা, আত্মত্রাণ। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে
নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজেরে বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শকতি যেন রয়। আমার ভার লাঘব করি, নাইবা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে, তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিলে ধরা, যেদিন করে বঞ্চনা। তোমারে যেন না করি সংশয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে, নাইবা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। দুঃখে যেন করিতে পারি জয়। ধন্যবাদ। সেই এই কবিতা চিরনূতন। এই কবিতার কোনো সেই পুরাতন কিছু নেই। আমাদের সবার এটি চাওয়া, দুঃখ কষ্ট বেদনা রোগ শোক যাই আসুক জীবনে, আমরা যেন এটা থেকে তড়াতে পারি এবং আমরা যেন এখান থেকে নিজের মনকে, নিজের মনোবলকে সঠিক সুস্থ রাখতে পারি, এটাই কবি বলেছেন এই কবিতায়। এই জন্য এই প্রার্থনা দিয়েই আমি শুরু করলাম আজকের আমার লাইভ। যারা যুক্ত হয়েছেন, যারা যুক্ত আছেন সাথে, তারা যদি আপনারা যদি একটু আমার সাউন্ড ক্লিয়ার আছে কি না, আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন কি না, যদি একটু লিখেন তাহলে আমি একটু শান্তি মনে কবিতা পড়তে পারি আর কি। আমি এখনো বুঝতে পারছি না যে আপনারা আদৌ আমাকে শুনতে পাচ্ছেন কিনা ঠিকভাবে। কেউ যদি একটু মইন যদি থাকো, একটু জানাও আমাকে যে আমাকে শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ার। কারণ ইন্টারনেটের ব্যাপার তো, আসে যায় কখনো, এই কারণে আর কি আমি একটু জানতে চাচ্ছি যে আমাকে ভালো শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমি এখনো বুঝতে পারছি না। যারা আছেন যদি একটু কেউ দেখে জানান যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা তাহলে একটু ভালো হয়। হ্যাঁ মঈন, আমাকে কি তুমি শুনতে পাচ্ছ? তোমরা যারা লাইনে আছেন তারা যদি একটু কেউ আমাকে লিখেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে ক্লিয়ার, তাহলে একটু ভালো হতো। আচ্ছা আচ্ছা, এখানে আসছে না কেন? ওকে, আচ্ছা, আমি বুঝতে পারছি না, আমি কারোর কমেন্টস দেখতে পাচ্ছি না কেন। লালন, এখানে কি কমেন্ট সেকশন ইয়ে করা? লালন, আই, এখানে কি কমেন্টসের জায়গাটা ইয়ে করা, অফ করা নাকি? আমি তো কারোর মন্তব্য দেখতে পাচ্ছি না। লাইভে তো মন্তব্য দেখতে না পেলে সমস্যা হয়ে যায়, কারণ যারা আছে তাদের সাথে কমিউনিকেট করার দরকার হয় লাইভে। আচ্ছা, আমি কারোর মন্তব্য দেখতে পাচ্ছি না, কি কারণে পাচ্ছি না আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমি আমার দ্বিতীয় কবিতায় চলে যাই। আমাদের গত মাসের 25 বৈশাখ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। তার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করে তার একটি কবিতা পড়ছি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা। কবিতাটি ফাল্গুনী, একটু গতানুগতিক ওনার যে লেখা বিদ্রোহী বা যে গতানুগতিক যে ওনার যে টাইপের কবিতা তার থেকে একটু ভিন্ন এই কবিতাটি। কবিতার শিরোনাম হলো ফাল্গুনী। সখী পাতিস নে শিলার তলে পদ,
পদ্ম পাতা, সখী দিস নে গোলাপ ছিটে খাসলো মাতা, যার অন্তরে ক্রন্দন করে হৃদি মন্থন, তারে হরি চন্দন কমলি মালা, সখী দিস নেলো বড় সে জ্বালা, বল কেমনে নিভাই সখী বুকেরও আগুন, এলো খুন মাখা তুন নিয়ে খুনেরা ফাগুন, সে যে হানে হুল খুন সুরি, ফেটে পড়ে ফুলকুড়ি, আই বুড়ি বুকে ধরে ঘুন, যত বিরোহিনী নিম খুন কাটা গায়ে নুন, যত বিরোহিনী নিম খুন কাটা গায়ে নুন, আজ লাল পানি পিয়ে দেখি সব কিছু চুর, সবে আতর বিলায় বায়ু বাতাবি নেবুর, হলো মাধার অশোক ঘাল রঙন্ত নাজেহাল, লালে লাল ডালে ডাল পলাশ শিমুল, সখী তাহাদের মধুকরে মোরে বেঁধে হুল, নব সহকার মঞ্জুরি সহভ্রমরি, চুমে ভ্রমরা নিপাট হিয়া মরে গোমরি, কত ঘাটে ঘাটে সই সই ঘট ভরে নীতি ওই, চোখে মুখে ফোটে কই আবরাঙা গাল, যত আঁধ ভাঙা ইঙ্গিত তত হয় লাল, আর সইতে পারি নে সই ফুল ঝামেলা, প্রাতে মল্লি চাপা সাজে বেলা চামেলা, হেরো ফুটলো মাধবী হুড়ি ডগমগ তরুপুরি, পথে পথে ফুল ঝুরি সজিনা ফুলে, এত ফুল দেখে কুল্লো বালা কুল না ভুলে, সাজি ভাটা ভরা ছাঁচি পান বেজনি হাতে, করে স্বজনে বিজন কত স্বজনী চাতে, সেথা চোখে চোখ সংকেত কানে কথা কধাত, টলে পড়া অঙ্গেতে মন মতো খায়, আজ আমি ছাড়া সবে আজ মন মতো পায়, সখী মিষ্টি ও ঝাল মেশা এলো একি বাই, এ যে বুক যত জ্বালা করে মুখ তত চায়, এ যে বুক যত জ্বালা করে মুখ তত চায়, এ যে শরাবের মতো নেশা এ পোড়ামলয় মেশা, ডাকে তাহে কুলো নাশা কালো মুখ পিক, যেন কাবাব করিতে বেঁধে কুলি যাতে শিখ, এলো আলো রাধা ফাগ বড়ি চাঁদের থালায়, করে জোছনা আবির সারা শ্যাম সুসময়, যত ডালপালা নিমখুল ফুলে ফুলে কুমকুম, চুড়িবালা রুমঝুম হরির খেলা, শুধু নিরালায় কেঁদে মরি আমি একেলা, আজ সঙ্গেতে শঙ্কিতা মনোবিথিকায়, কত কুলবধূ ছিঁড়ে শাড়ি কুলেরও কাটায়, সখী ভরা মোর এ দুকুল কাটাহীন শুধু ফুল, ফুলে এত বেঁধে হুল ভালো ছিল হয়, সখী ছিঁড়িত দুকুল যদি কুলেরও কাটায়। অনেক ধন্যবাদ যারা সাথে আছেন। পড়ছিলাম কবি কাজী নজরুল ইসলামের কবিতা ফাল্গুনী। একটু দুলুনি আছে কবিতাটিতে, ছন্দের কবিতা। আচ্ছা, আমি বুঝতে পারছি না কেন যে কারা এই মুহূর্তে আমার সাথে আছেন, আমি কোনো মেসেজ দেখতে পাচ্ছি না, বুঝলাম না কেন এটা হচ্ছে। আমি তো লাইভ করি সব সময়, এরকম তো হয় না কখনো, আমি কারোর মন্তব্য দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখো তো, তোমার আইডি দিয়ে মন্তব্য দেখা যাচ্ছে? মন্তব্য আসছে? তুমি একটু দেখো তো যারা। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট। হ্যাঁ, এখন ইয়ে করা যাবে না, না ওইদিকে যেটা ছিল ওটা না। আচ্ছা, আমরা যে ইয়ে থেকে মেসেঞ্জারের ওই লিঙ্কটা থেকে গেছি এই জন্য, নাকি সরাসরি গ্রুপ থেকে যেতে হবে? এটা হতে পারে, দেখছি না তো। এবারে ফিরে যাচ্ছি, এবার ফিরে যাচ্ছি আমার অত্যন্ত পছন্দের একজন কবি, আমাদের এবার 21শে পদকপ্রাপ্ত কবি, আমাদের কবি রহিম শাহ, তার একটি কবিতা পড়তে চাচ্ছি এবার। কবিতার শিরোনাম রং ছবি। কবিতাটার শিরোনাম যে ইউটিউব
সেটিতে এই কবিতাটি আমি ইউটিউবে ভিত্তিক কাজেও এটি করেছি এই কবিতাটি। এবার এই কবিতাটি পড়ছি আমি। এটি একটি বর্তমান সমসাময়িক কবিতা এবং অত্যন্ত আমার পছন্দের একটি কবিতা। কবিতার শিরোনাম হলো রং ছবি। আমি কাউকে দেখতে পাচ্ছি না, কারা আমার সাথে আছে। দেখতে পারলে একটু হয় কি লাইভে যারা যুক্ত থাকে তাদের সঙ্গে একটু সংযোগ হয়, তাহলে একটু ভালো লাগে লাইভটা করে। তো কী কারণে আমি যে কাউকে কানেক্ট করতে পারছি না আমি বুঝতে পারছি না। পড়ছি কবিতা রং ছবি। হঠাৎ আকাশে সূর্য উঠেছে ক্ষেপে, পৃথিবীটা পুড়ে করবে সে ছারখার। আসবে না আর বৃষ্টিরা ঝেপে ঝেপে, করতে থাকুক মানুষেরা হাহাকার। তোমরা মানো না মানো, কারণ তোমরা জানো পৃথিবীর যত গাছপালা ছিল মানুষ নিয়েছে কেটে। এখন তাদের কষ্ট বাড়ুক তপ্ত বালুতে হেঁটে। বৃষ্টি বলছে বাড়ি ফিরে যাই চল, পাখিরা বলছে বন্ধ আমার সুর। মেঘেরা বলছে ঢালবো না আর জল, মানুষ দেখুক আগুন সমুদ্র। তোমরা মানো না মানো, কারণ তোমরা জানো ভরাট করেছে যারা পৃথিবীর খাল বিলে জলাশয়। সজল মেঘের বৃষ্টির ধারা তাদের জন্য নয়। মানুষ না হয় করেছে কিছুটা ভুল, তাই বলে তার এতটা কষ্ট পাওয়া। কেন ফুটবে না বাগানে বাগানে ফুল, কেঁদে কেঁদে বলে রৌদ্র তপ্ত হাওয়া। তোমরা মানো না মানো, কারণ তোমরা জানো জলাশয় আর গাছপালা যদি না থাকে মাটির বুকে, মেঘ বৃষ্টিরা কিভাবে থাকবে মানুষের সুখে দুঃখে। দু একটা ফুল যাচ্ছিল লতায় ঝুলে, তারাও পড়েছে তপ্ত মাটিতে টুপ। এসব হচ্ছে মানুষের মহাভুলে, এভাবে কদিন পৃথিবী থাকবে চুপ। তোমরা মানো না মানো, কারণ তোমরা জানো অল্প কিছুটা গাছ আছে বটে, নেই পাতা নেই লতা। দোয়েল শালিক মৌটুসি তাই বন্ধ করেছে কথা। এভাবে মানুষ বাঁচতে কি পারে তা তো কোনো দিন নয়। আকাশ বলছে মানুষেরা কেন এত নিষ্ঠুর হয়। আমি এসে বলি আমি পৃথিবীর কবি, এই দেখো এক কবিতা লিখেছি আজ, যেখানে রয়েছে ফুল পাখি মেঘ রবি, যেখানে রয়েছে স্বপ্নের কারুকাজ। একটি দোয়েল ছুটে এসে বলে দেখি দেখি, কালো অক্ষরে পুরো কবিতাটি পড়ে। এবার দোয়েল বলল তাই তো, এ কি তাড়াতাড়ি দাও, রং করে রং করে। এই কথা শুনে উঠে দাঁড়ালেন শিল্পী হাশেম খান। এসে বললেন দাও দেখি কবিতাটি। তারপর তিনি রংধনুরকে অবিরাম এঁকে যান, ফুল পাখি গাছ নদী খাল বিল মাটি। এই সব দেখে সূর্য বলছে বেশ, আয় মেঘ আয়, ছুটে আয় পৃথিবীতে, আবার বানাবো স্বপ্ন সবুজ দেশ। সবাই আসুক সুকোমল শ্বাস নিতে। এই কথা শুনে বৃষ্টি নামলো জোরে, এই কথা শুনে মাটিও পেয়েছে প্রাণ, এই কথা শুনে নদীও হাসলো ভোরে, এই কথা শুনে পাখিরা গাইল গান। এই কথা শুনে প্রজাপতি ফুল ছুঁলো, এই কথা শুনে হেসে ওঠে নদী তীর। এই কথা শুনে গাছ লতা পাতাগুলো শীতল বাতাসে কেঁপে ওঠে তীর তীর। এই কথা শুনে শীতল বাতাসে কেঁপে ওঠে নদী তীর তীর। অসম্ভব সুন্দর একটি কবিতা। এটি আমার অত্যন্ত পছন্দের একটি কবিতা। আমি কেন যে সবাইকে বুঝতে পারছি না, কে কে অনলাইনে আছেন আমি ঠিক জানি না, কিন্তু যারাই আছেন, যারা আমাকে দেখছেন ক্ষমা করবেন যে আমি আপনাদের যারা যুক্ত আছেন তাদের কোনো কমেন্টস পড়তে পারছি না, এই জন্য। আচ্ছা, এবার পড়ছি একটি ছোট কবিতা, কিন্তু অত্যন্ত পছন্দের একটি কবিতা আমার। এটি লিখেছেন মঈন মুরসালিন। কবিতার শিরোনাম মায়াহীন ছায়াহীন এই শহরে। বুক ভরা মায়া নিয়ে ছুটে আসি মায়াহীন এ শহরে।
যন্ত্র নিয়ন্ত্রিত বাতাসের ঢেউয়ে গতি হারায় পথ, পথে পথে গতিরোধ, জীবনের হিসেব নিকে এসে ব্যস্ত সিগন্যাল। বুকে আগলে রাখা কথাটুকু বলা হয়ে ওঠে না আপন করে। তবু ছুটে চলা ছায়াহীন এ শহরে, পথ থেকে টুকি নেই পথের ভাষা। নিরাপদ দূরত্ব বজায় রাখুন। দূরত্ব বজায় রাখতে রাখতে হারিয়ে যায় মুখের ভাষা, হারিয়ে যায় বলা না বলা সেই সব কথা যা আমি বলতে চাই। বুক ভরা মায়া নিয়ে ছুটে আসি মায়াহীন এ শহরে, মায়াহীন এ শহরে। কবিতাটি ছোট কিন্তু অত্যন্ত সুন্দর একটি কবিতা। অনেক ধন্যবাদ মঈন মুরসালিন তোমার এই সুন্দর কবিতাটির জন্য। এবার একটি কবিতা পড়ছি যেটি কবি শাহিনা খাতুন লিখেছেন। ওনার কাঠকরবী ফুল বইয়ের থেকে কবিতাটি আমি নিয়েছি। এটা এবছরের বইমেলা থেকে আমার নেয়া বইটি। কবিতার শিরোনাম আদিবাসী। আমাদের পূর্বপুরুষের নাম আদম, আর তোমায় বলা হচ্ছে আদিবাসী। আদম হওয়ার শুক্রাণু ডিম্বাণুর পথে বেয়ে বেয়ে যদি তুমি আদিবাসী, তবে আমি কে? ওখানে পাহাড়ি সুর ছিল বলে আমার কথার টোনটা পাহাড়ি গলি পথের মতো। এখানে নদী ছিল বলে তার কথার ঢংটা নদীর ঢেউয়ের মতো, আর ঝর্ণাধারার মতো ছলাৎ ছলাৎ তার মিষ্টি করে কথা বলা। যদি বলো কোনটা আমায় টানে, আমি নিরুত্তর রব। আমায় যে সব টানে, তার কালো চুল আর তোমার নীল চোখ দুটোই প্রশান্ত মহাসাগরের মতো গভীর। দেশের সীমানা খুঁজে খুঁজে শিশু নারীদের হারিয়ে কাঁদিয়ে সেই যে চলে গেলে তুমি বসুন্ধরার কোনখানে, কোথায় তোমার দেশ? সক্রেটিস আমার, লালন আমার, আমি প্রতিদিন চেঘইবার জন্য কাঁদি। আমার সবটুকু ভালোবাসা আমি মাদার তেরেসাকে দিয়ে দিয়েছি সেই কবে। এই যে হাঁড়ি পাতিলের সংসার দেখো, এসব চোখের ধুলো। তাদের তুমি কোন তার কাটায় বাঁধবে? আদিতে আমার একখণ্ড জমিন ছিল, আমি তখন কবিতার ভাষায় কথা বলতাম। অতঃপর একবার রবীন্দ্রনাথ হয়ে জন্মেছিলাম, আবার বারবার ফিরে আসি আমি সাঁওতাল, গারো, মারমা, খাসিয়া হয়ে। অসাধারণ একটি কবিতা। আদিবাসী কবিতাটির নাম। কবি আসলে আমরা সবাই আদিবাসী, আমাদের পিতা আদম সেই সেই হিসেবে কিন্তু আমরা সবাই আদিবাসী। যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন আজকের লাইভে, যারা আমাকে শুনছেন দেখছেন, তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। কিন্তু দুঃখিত আপনারা যারা আছেন, আমি আপনাদের কোনো মন্তব্যই এখন পড়তে পারছি না, যেহেতু আমার এখানে শো করছে না। বুঝতে পারছি না কেন শো করছে না। তো এখন যদি আমি ঘাটাঘাটি করতে যাই, আমার লাইফটা নষ্ট হয়ে যাবে। যেই কারণে আমি ঘাটাঘাটি করতে গেলাম না যে কি কারণে আমি মন্তব্যগুলি পড়তে পারছি না। আচ্ছা, আমি এই মুহূর্তে যে কবিতাটি পড়ব, এটি একটু দীর্ঘ কবিতা, তারপরেও আপনাদের ভালো লাগবে। এটি আমার অত্যন্ত পছন্দের কবিতা। সেটি হলো, এটি দেশ বিভাগ নিয়ে লেখা নন্দরমা, কবি জয় গোস্বামীর অত্যন্ত বিখ্যাত একটি কবিতা নন্দরমা। পড়ছি নন্দরমা। সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম, কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম, পেরিয়ে পেরিয়ে উঁচু নিচু ঢালু মাঠ, শিশির ভেজানো কাঁটা তার গাছপালা।
আলপথে নেমে আমরা যাচ্ছিলাম, ধান ক্ষেত ভেঙে আমরা যাচ্ছিলাম। ছোট বোন আর মা বাবা গ্রামের লোক, তার পাশে আমি দুলালি নাকি প্রিয়বালা। বাবা মার ডাক বাড়িতে দুলালি বলে, প্রিয়বালা নাম দিয়েছিল পাঠশালা। 2-3 ক্লাসের লেখাপড়া সবে শুরু। গ্রামে কে বলল, পালারে সবাই পালা। সারা গ্রাম নিয়ে পালিয়ে যাচ্ছিলাম, মা বাবা 2 বোন পালিয়ে যাচ্ছিলাম। ঝোপঝাড় ঠেলে, হজামজা নদী ঠেলে, পথে ঘুমন্ত দাঁড়িয়ে ঘরের চালা, ঘুমন্ত বেড়া, চালে ঘুমন্ত লাউ, উঠোনে শোয়ানো গরুর গাড়ির চাকা, শোয়ানো লাঙল, দাওয়ায় শিউলি গাছ, ঘোড়া নিম গাছে চাঁদ অর্ধেক ঢাকা। শব্দ না করেই চলে যাই, তবুও ডাল নিচু হয়ে এসে ছুঁয়েছে কপাল মাথা। শিশিরে ঠান্ডা ভেজা আর খসখসে, হাতের পাতার মতোই গাছের পাতা। কত কত মাঠ পার হয়ে তারপর জিরিয়ে নিয়েছি গাছেরই তলায় বসে। যে যার পোটলা খুলে চিড়ে গুড় মুড়ি, শেষে চোখ লেগে এসেছে ক্লান্তির দোষে। আচমকা দেখি ছুটোছুটি করে লোক, কিভাবে আগুন লেগে গেছে গ্রামে, কিভাবে আগুন লেগে গেছে গ্রামে গ্রামে। কই রে আদুরি, ও দুলালি, তোরা কই? মা ডাকছে আমাদের ডাক নামে। আমি রইলাম, আদুরি ছিটকে গিয়ে কোথায় পড়লো কেউ জানলো না কিছু। আমরা সবাই কাঁটা তার পেরোলাম, আমরা সবাই ঘাড় নিচু মাথা নিচু। খাতা পেরোলাম, ইমিগ্রেশন খাতা, লঞ্চ পেরোলাম, তারপর ট্রেন পথ। কোন এক দেশে আমরা যাচ্ছিলাম, যত গেছি তত ছিঁড়ে ছিঁড়ে গেছে পথ। কোথায় সে দেশ? অতীতে, ভবিষ্যতে? সে কোনো বয়স আমরা ছেড়ে এলাম। দুলালি দুলালি, প্রিয়বালা প্রিয়বালা, রাস্তায় পড়ে হারিয়ে গিয়েছে নাম। খানিকটা নাম ধান খেতে পড়ে গেছে, খানিকটা গেছে নদী জলে আঘাটায়, খানিকটা নাম নিয়ে নিল পাঠশালা, খানিকটা গেল রাস্তার দাঙ্গায়। যে গাছের নিচে জিরোতে বসেছিলাম, খানিকটা নাম সেই গাছটায় আছে, খানিকটা নাম মাঠের শিশিরে নিল, খানিকটা গেছে রাত পড়শির কাছে। খানিকটা নাম বেড়ায় আটকে গেল, খানিকটা গোজা রইল খড়ের পাতায়, খানিকটা নাম কাঁটা তারে বেঁধা, খানিকটা যায় ইমিগ্রেশন খাতায়। একটা বয়স যে দেশে ছেড়ে এলাম, একটা বয়স নিয়ে ছেড়ে দিল স্বামী। একটা বয়স ছেলে বড় করে শেষ, ছেলের নামেই আর চেনা দিয়েই আমি ঠিকে ছিলাম। এখনো রাতের দিনের খাওয়া পড়া পাই এখানে 5C-তে। ছেলে বিয়ে করে আলাদা হয়েছে, আমি এইখানেই থাকি গ্রীষ্ম বর্ষা শীতে। এইখানে বসে আমি নন্দর মা, ছেলেকে ভাবি না, ভাবি না স্বামীরও নাম। শুধু মনে পড়ে আমরা যাচ্ছিলাম, সেই কোন দেশে পালিয়ে যাচ্ছিলাম। সঙ্গে সঙ্গে যাচ্ছিল গাছপালা, যাচ্ছিল চাঁদ, সার সার চালা ঘর। ঘরেকে আগুন দিয়ে বলেছিল, পালা পালা। পরপর লোক, পোড়া গ্রাম, পরপর পরপর ছাদ, পরপর এন্টেনা। ছাদের মাথায় ভাসছে চাঁদের থালা। থালাকে বলেছে, তোমরা কি জানতে না, পুরো গ্রাম ওই এক চাকা, ওই এক চোখ চাঁদ জ্বালা। না, কেউ জানে না, ভুলে গেছে, ভুলে যায়।
পর পর বাড়ি উঠে যায় মাটি ফুঁড়ে, পর পর গাড়ি ছুটে যায় বোবাকালা, গ্রাম ছাই এখনো আসছে উড়ে, দেয়ালে লাগছে, জানালায় দরজায়, ফুল ঝাড়ু হাতে কে পরিষ্কার করে, কে বাজারে যায়, কে আনে ভাতের থালা, কে এত কালের রোদ বৃষ্টিতে ঝড়ে অযত্নে বাঁচে, যে নিজেই গাছপালা। কি গাছ, কি গাছ, বলো বলো ফ্ল্যাট বাড়ি, কি গাছ, বলো পোড়া চাঁদ, বলো সব বোবাকালা, নন্দর মাকি দুলালি নাকি প্রিয়বালা, নন্দর মাকি দুলালি নাকি প্রিয়বালা। দেশ বিভাগের উপরে লেখা যত কবিতা আছে আমার কাছে সবসময় জয় গোস্বামীর নন্দরমা কবিতাটিকে সেরা মনে হয়েছে। আমি এই কবিতাটি পড়তে গেলে একদম ইমোশনাল হয়ে যাই। আমার প্রতিটা লাইন আমার চোখের সামনে ভাসতে থাকে, যে প্রিয়বালা দুলালি যুদ্ধের সময় ইমিগ্রেশন পার করে চলে গেছে, তার সেই জন্মের ভিটা, তার সেই ঘোড়া নিম গাছ, তার সেই চাঁদ, তারা যখন দেশ ছেড়ে, যখন নিজের ভিটা ছেড়ে দৌড়াচ্ছিল, ছোটোবেলায় আমরা দেখেছি, আমরা দৌড়াই এখনও, দৌড়ালে আমার সঙ্গে সঙ্গে চাঁদটা দৌড়ায়। তো নন্দ দুলালি প্রিয়বালা, সে দেখছে, সে যাচ্ছে, ইমিগ্রেশন পার হচ্ছে, মাঠঘাট পার হচ্ছে, চাঁদটাও তার সাথে যাচ্ছে, কিন্তু তার ভিটে বাড়ি সেখানেই রয়ে গেছে গাছের মতো। ধন্যবাদ যারা যুক্ত আছেন সাথে। এই কবিতাটি পড়তে গেলে আমি মূলত আমার খুব ইমোশন কাজ করে ভেতরে। তো অন্য একটি কবিতায় ফিরে যাচ্ছি, একটু মোড চেঞ্জ করি। সেটি হলো, এবার পড়ব কবি ফারুক নওয়াজের কবিতা মৌলবি তুমি কই। এটি একটু আবার ভিন্ন ধাঁচের কবিতা, এটিও আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা। যারা সাথে আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি তাদের কোনো মন্তব্যের উত্তর দিতে পারছি না। আমি লাইভ শেষ হলে সবার মন্তব্য আমি লিখে উত্তর দিব। আমি জানি না কি কারণে, কোন গোলযোগের কারণে আমি কাউকে মন্তব্য দেখতে পাচ্ছি না, এবং কারা আছেন সাথে এটাও বুঝতে পারছি না। আচ্ছা, কবিতার শিরোনাম মৌলবি তুমি কই। কবি ফারুক নওয়াজ। মাথাটা কেমন টন টন করে, চরকার মতো বন বন করে, ভেতরে ভীষণ কন কন করে, পাই না তো ভেবে কই। মৌলবি তুমি কই। মৌলবি আমি ঝঞ্ঝাটে আছি, ঘুমলে বুঝি না কোন খাটে আছি, নাকের উপরে বসলেও মাছি, চুপচাপ শুয়ে রই। মৌলবি তুমি কই। মৌলবি আমি বড় এলোমেলো, কোন ভূতে পেল হায়, কোন কাজ দিয়ে দিন শুরু করি ভাবতে সময় যায়, এতটা জীবন সোজা পথে হেঁটে লাভ তো হলো না খাটুনিটা কেটে, বাঁকা পথে গিয়ে কোটিপতি হতে মন করে হইচই। মৌলবি তুমি কই। ভেতরে কেমন করে ঝাঁকানাকা, মনটাকে ধরে যায় না তো রাখা, কবিতার খাতা উল্টিয়ে রাখি, ছুঁড়ে ফেলে দিই বই। মৌলবি তুমি কই। মৌলবি এই ক্যাসিনো সময় ধান্দা ফিকিরে ভরা, ধান্দারি করে হাতি হয়ে যায় ছাগলের বংশরা, আকাম কুকাম চলছে চুটিয়ে, মধু খেয়ে যাচ্ছে মুটিয়ে, মূর্খরা বসে জ্ঞানীরা আসনে, জ্ঞানীরা ভাজেন খই। মৌলবি তুমি কই। মৌলবি তুমি দেখা দাও বাবা, এসে দাও ঝাড়ফুঁক, ব্যথায় টাটায় টন টন করে সমাজের ঘাড় বুক। মৌলবি তুমি কোথায় এসে দিয়ে, পাই না তোমাকে মসজিদে গিয়ে, মাহফিলে যত কাঠমোল্লারা করে শুধু হইচই। মৌলবি তুমি কই। মৌলবি এসো এসো মৌলবি, মৌলবি আর যত মৌলবি, বোনা ফসলের জমিতে দিচ্ছে সর্বনাশের মই। মৌলবি তুমি কই।
মৌলবী তুমি এসো তাড়াতাড়ি, এসে রোধ করো যত বাড়াবাড়ি, বনেও বাদারে পাহাড়ে তোমাকে খুঁজে মরি টই টই। মৌলবী তুমি কই, মৌলবী তুমি কই, মৌলবী তুমি কই। ধন্যবাদ। পড়ছিলাম কবি ফারুক নওয়াজের কবিতা মৌলবী তুমি কই, একটু ছন্দের কবিতা, দুলুনি আছে। আচ্ছা, আমার সাথে যারা রয়েছেন যুক্ত তাদের জন্য অনেক ভালোবাসা। মূলত লালন, তুমি একটু তুমি একটু দেখো তো, মন্তব্যগুলো একটু দেখো। আচ্ছা, আচ্ছা, আমার নিজের কবিতা একটাও পড়িনি এখনো, একটু নিজের কবিতায় ফিরে যাই। তো এই কবিতাটির জন্য অনুরোধ ছিল আমি পরপর দুটো আমার নিজের কবিতা পড়ব, তারপর আবার অন্য কবিতায় ফিরে যাব। আচ্ছা, আমার মাঝি নামে একটি অ্যালবাম রয়েছে, সেই অ্যালবামের যে শিরোনাম কবিতাটি মাঝি, ওটি পড়ার জন্য আমি যখন আজকে লাইভের জন্য আমার মইন যখন আমাকে লাইভের যে অ্যাড যেটা পাঠালো যে আজকে লাইভ হবে, তখন ওইটা পোস্ট করার পরে প্রত্যেক সময় যখন আমি লাইভে যাই, যখন লাইভে এটা পোস্ট করি, কিছু কিছু কবিতা আসে অনুরোধের জন্য। আজকেও 2-3টি কবিতা অনুরোধের এসেছে, আমার নিজের কবিতা, সেখান থেকে একটি কবিতা পড়ছি আপনাদের জন্য। কবিতার শিরোনাম মাঝি। ভরা ভাদরের জলের আদরে খুব নেশা নাগো মাঝি, এক ভাদ্রে যাও ফের আসিনে, ফেরার কথা কইয়াও ফেরো না, কোন বানিসে ফিরাও নৌকা তোমার, অসহ্য ঠেকে জীবন গো মাঝি, অসহ্য ঠেকে। মাঝরাইতে দুয়ারে করানারে ফজলু মাতবরে, শল্য থেকে ফেলাইয়া কোন জোরে সাইয়া থাহে আপন দেওরে। অন্তরের ভেতর বৈশাখী ঝড় বইয়া যায়, সেরা বসনে জৈবন ঢাকা দেয়, চাউল নাই, নুন নাই, আষাঢ় মাস, চাল চুবাইয়া পানি ঢুকে ঘরে, ডেহি সেটা চাউলে কয়দিন খিদা মেটে, বেড়ার ফাঁকে উকি মারে তোমার জানের দোস্তে, বুকের মধ্যে ধুকপুকে রে মাঝি, গভীর রাইতে ধুকপুকে। চুলা জ্বলে না 3 দিন, অমাবস্যার রাত্রির কুপি জ্বলে না, কেরোসিন লইয়া শরীরের ঘামের গন্ধ শুকে মাত বরে আর তোমার জানের দোস্তে। মাঝি গো, জলের মধ্যে চাইয়া দেহ তো, শাড়ি পেন্দা আমারে দেহ নাকি উদাম আমারে দেহ, আমারে আমি চিনি না গো মাঝি, আমারে আমি চিনি না। চিনি খালি শানকি ভরা সাদা সাদা ভাত, সাদা সাদা ভাত আর কুপির কেরোসিন গো মাঝি, কুপির কেরোসিন, কুপির কেরোসিন। ধন্যবাদ সবাইকে। পড়ছিলাম আমার নিজের লেখা কবিতা মাঝি। এই কবিতাটির জন্য অনুরোধ ছিল, অনুরোধের কবিতা পড়েছি। আরও একটি অনুরোধের কবিতা পড়ব আমার নিজের, তারপর আবার অন্য কবিতায় চলে যাব। এটিও অনুরোধের কবিতা, এটিও আমার লেখা। যে আমার এখানে আজকে নেটওয়ার্কের মূলত সবাই লকডাউনে, সবাই ঘরে আছি তো আমরা তো, এবং এই যে সবচেয়ে পিক টাইম হলো সেই 9টা থেকে 12টা, এই টাইমটায় এত বেশি সবাই অনলাইন থাকে, এত বেশি ইন্টারনেট ইউজ করে সবাই। আমি কিন্তু ল্যাপটপ থেকে কোনোভাবেই, ওয়াইফাই থেকে কোনোভাবেই আমি কানেক্ট করতে পারছিলাম না, ঢুকতে পারছিলাম না। অতঃপর আমি এমবি থেকে, আমার মোবাইল থেকে এখন লাইভ করছি। অথচ আমি ল্যাপটপ থেকে লাইভে অনেক চেষ্টা করেও পারছিলাম না, কারণ ওয়াইফাই এত সমস্যা করতেছে, শুধু বাফার করতেছিল। এই কারণে ভাবলাম যে এটা লাইভে ডিস্টার্ব হবে, পরে আমি মোবাইল থেকে এখন লাইভে আছি। তো কী কারণে যে সবাইকে দেখতে পাচ্ছি না, আমি আবার দুঃখিত যে আমি সবাইকেই দেখতে পাচ্ছি না, কাউকেই দেখতে পাচ্ছি না। আমি শুধু আমাকেই দেখতে পাচ্ছি, কারোর মন্তব্য শুনতে পাচ্ছি না, আমি কারোর মন্তব্য দেখতেও পাচ্ছি না, যে কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আবার।
আচ্ছা, আমি আবার আরেকটি অনুরোধের কবিতায় ফিরে যাচ্ছি। এটিও অনুরোধ করেছেন কয়েকজন। এটি আমার লেখা কবিতা। কবিতার শিরোনাম ডাকনাম। এটি আমার মূলত কবিতা বলবো কি আমার, আচ্ছা ঠিক আছে, পড়ি এটা। ডাকনাম। সেই কবে আকাশ মাথায় করে বাড়ি ফিরছিলাম, চাঁদটাও দৌড়েছিল ছোট্টবেলার মতো পায়ে পায়ে। প্লাটিনাম স্কুলের বারান্দা, দেয়াল, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, কলপাড়, মাঠের ধুলোকণা, ওরা সবাই বলেছিল এতটা বছর পরেও আমরা তোমাকে ঠিক চিনেছি। ঘাসের শিশির ছুঁয়ে যখন গালে স্পর্শ করলাম, ওরা উল্লসিত হয়ে বলল, তুমি আমাদের খুব চেনা মেয়ে গো। নগরীতে ফেরার সময় গোয়ালখালি কবরস্থানে শুয়ে থাকা স্বজনেরা জানতে চেয়েছিল, আবার কবে ফিরবি। সারাদিন যে রিকশায় ঘুরেছি, কি এক অদ্ভুত স্নেহে মধ্যবয়সী সেও জানতে চেয়েছিলেন, আম্মা আবার কবে আসবেন। মিতালি হোটেলের সেই চেয়ার টেবিলটায় রিজবি আমি বসেছিলাম দীর্ঘক্ষণ, যেখানে বাবা কাকুর হাত ধরে কতবার দুধ চায়ে পরাটা ডুবিয়ে খেয়েছি। কেউ একজন বাবার বয়সী প্রশ্ন করেছিলেন, তুমি খন্দকার ফ্যামিলির মেয়ে না? রাস্তায় তাকে জড়িয়ে ধরা হয়নি, কিন্তু খুব ইচ্ছে হয়েছিল। সালাম কাকুকে খোঁজার বাহানায় প্লাটিনাম জুট মিলের সেই গেট ধরে দাঁড়িয়েছিলাম। মনে হলো বাবা কাকুর স্পর্শ পাচ্ছি। ফিরে আসার সময় পেছনে না ফিরেও দেখেছিলাম কতগুলো অশ্রু সজল চোখ। যত গেছি তত ছেড়ে ছেড়ে গেছে পথ। আমি ফিরে যাচ্ছি, পেছনে ফেলে চেনা আকাশ, হাজারো রূপকথার ক্যানভাস আমার। তারপর গাড়ির জানালায় ছিঁড়ে যায় অতীত। চুন্নু, রিনা, খসরু, মীরা তখনও দাঁড়িয়ে রাস্তার মোড়ের চান কাকুর চায়ের দোকান ঘেঁষে। ওরা বুঝি তখনও 2 কাপ গুড়ের চা 4 জনে খাচ্ছে ভাগ করে। আমি পেছনে তাকাই না। রাস্তায় পড়ে হারিয়ে গেছে আরো কত স্মৃতি। আমি কেবল হিসেব করতে থাকি, কতটা স্মৃতি জমা আছে স্কুলের বারান্দায়, কতটা জমা গোল্লা ছুট কানামাছি খেলায়, কতটা জমা আমপাড়ার মক্তবে, কতটা রিনার হারমোনিয়াম, কতটা মীরাদের উঠোনে, কতটা জমে থাকা বৃষ্টি জলে। একটা অচেনা আকাশ মাথায় করে আমি ফিরছি নগরীর বুকে। আমি ফিরছি নগরীর বুকে, যেখানে কেউ আমাকে চিৎকার করে ডাক নামে আর ডাকে না। আমি ফিরে যাচ্ছি নগরীর বুকে, ফিরে যাচ্ছি নগরীর বুকে, ফিরে যাচ্ছি যেখানে কেউ আমাকে আর ডাক নামে ডাকে না। ধন্যবাদ সবাইকে। আসলে আমরা সবাই আমাদের ছেলেবেলা, আমাদের শৈশব কৈশোর, আমাদের জন্মস্থান আমরা ভুলে থাকতে চাইলেও ভুলে থাকতে পারি না। যতই আমরা নগরে বাস করি, যতই নাগরিক জীবনে আমাদের কর্মব্যস্ততায় আমাদের থাকতে হয় নগরের বুকে, কিন্তু তবুও আমরা এই কবিতাটিতে মূলত আমি শেষ যেবার আমার জন্মের জায়গা খুলনা গিয়েছিলাম, খুলনা থেকে ফিরে আসার সময় আমার যে অনুভূতি, সেটি আমি বাসের মধ্যে বসেই, গাড়িতে বসেই লিখেছিলাম ছোট্ট নোটবুকে। এই কবিতাটি সেটি। ধন্যবাদ যারা সাথে আছেন, যুক্ত আছেন।
যারা আমাকে দেখছেন। এবার আমি অমিতাভ মিত্র দাদা আছেন কিনা আমি জানি না, সাথে আমি একটি দাদার কবিতা পড়ছি। দাদার বাবা নামের যে বইটি দাদা আমাকে 2020-এর বইমেলায় দিয়েছিলেন, বেশ কিছু বই। ওখান থেকে দাদার বাবা নামে যে একটি বই আছে, বাবা নামে দাদার কয়েকটি বই, এটি হলো বাবা দ্বিতীয় খণ্ড। ওখান থেকে একটি কবিতা পড়ছি। কবিতার শিরোনাম ঝলসানো অ্যালবাম, কবি অমিতাভ মিত্র। ফ্যানটা বন্ধ করে দাও তো, ফ্যানটা বন্ধ করো তো, ফ্যান এসি দুইটাই ছাড়া তো, আমার ঠান্ডা লাগতেছে, ফ্যান বন্ধ করো, যাও, অসুবিধা নেই, যাও। কবিতার শিরোনাম ঝলসানো অ্যালবাম, কবি অমিতাভ মিত্র। ক্লান্ত পায়ে রোজই হেঁটে যায় একজন, ভ্রুক্ষেপহীন পদক্ষেপে পেরিয়ে যায় একটার পর একটা গলি, চড়া আঁচের গায়ে মাখিয়ে দেয় বিকেলের রাতুল লালিমা। হাঁটা তার থামতেই জানে না, ব্রেকফেল সময়ের পিঠে চেপে সে খুঁজে বেড়ায় পিরামিড। স্নেহের হাতে ধরিয়ে দেয় ছায়া মাখানো আকাশী নীল ছাতা, কোলে করে পার করে দেয় জলে টইটুম্বুর কর্দমাক্ত পথ। তল্পি মারা চটি থেকে মাথা তুলে শোধ তোলে পেরেক, আল্ট্রাভায়োলেট রশ্মিতে পাল্টে যায় ত্বকের তবিয়ত। তল্পি বইতে বইতে নুজ্জ পিঠ বয়ে আনে গোলাপের চারা, সাপগ্রস্ত দেবদূতের মতোই হেঁটেই চলে সে দায় কাঁধে দাবিহীন পরিক্রমায়। খোঁড়াতে খোঁড়াতে কিনে আনে পুত্রের যান্ত্রিক খুশি, ঘাম মিশ্রিত রক্তের বিনিময়ে রাতে বাড়ি ফেরে আবদারের পুতুল নিয়ে। আনে লাল রিবন আর লেস বসানো ফ্রক, গ্যালন গ্যালন স্নেহে উতলিয়া সামনে বাড়িয়ে দেয় রাবড়ির হাড়ি। আর অকালে শীতের দাক্ষিণ্যে সন্তানের জন্য সঞ্চয় করে যায় বসন্ত। কাবুলিওয়ালার দেনার মতো সুদ মেটাতে মেটাতে সারা জীবনেও সঞ্চয় হয় না কিছু প্রাপ্তি, বরং বেড়ে যায় দেনার বহর। ছায়া শনিবীর একটা নীরের সন্ধানে জুয়ায় হেরে যায় যৌবন। অতঃপর একদিন চাঁদের সাথে ফুলশয্যার রাতে নিশি হাজির হয় নিমন্ত্রণ পত্র নিয়ে। দোর খুলে অবলীলায় সে মিশে যায় আবছায়া অবয়ব ঘিরে, থেকে যায় দিগন্তে মিশে যাওয়া ক্লান্ত পদচ্ছাপ আর ঝলসানো দামি একটা অ্যালবাম। অমিতাভদার এই বাবা শিরোনামের বইয়ের সব কবিতাগুলোই মূলত আবৃত্তি করার কবিতা এবং অত্যন্ত টাচি কবিতা। এই কবিতা, বাবাকে নিয়ে কবিতাগুলি পড়তে গেলেও আসলে ইমোশনাল হয়ে যাই আমরা। যারা আপনাদের সময় থেকে, মূল্যবান সময় থেকে সময় নিয়ে আমাকে শুনছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রতিভা প্রকাশের মঈন মুরসালিনকে আমাকে আজকে এই কবিতা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রায় 1 ঘন্টা হতে চললো, আমি আর 10-15 মিনিট পড়বো, যে কটা কবিতা 10-15 মিনিটে পড়তে পারি। আচ্ছা, একটি সমসাময়িক কবিতা পড়ছি এখন। আচ্ছা, এটি কবি অভ্র ভট্টাচার্যর কবিতা, আমি ঈশ্বরকে সব বলে দেব। এটি করোনাকালীন সময় ওনার লেখা এবং এই কবিতাটি অনেক আবৃত্তি শিল্পী করেছেন। বর্তমান যে সময় ভেতর থেকে আমরা যাচ্ছি, সেই সময়কে নিয়ে লেখা কবিতা। আমি ঈশ্বরকে সব বলে দেব, কবিতার শিরোনাম, কবি অভ্র ভট্টাচার্য। মনে আছে সিরিয়ার সেই 3 বছরের ছেলেটির কথা? বোমায় ক্ষতবিক্ষত শরীর নিয়ে মরে যাবার আগে যে বলেছিল,
আমি ঈশ্বরকে সব বলে দেব, আমি ঈশ্বরকে সব বলে দেব। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, হয়তো বলে দিয়েছে আমাদের পৈশাচিকতার কথা, আমাদের লোভের কথা, আমাদের অসভ্যতার কথা, আমাদের নির্যাতনের কথা। আমরা মানুষ মেনেছি হাজার হাজার, আমরা একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ কোটি, মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছি নানা গোপন অস্ত্র। সে হয়তো ঈশ্বরকে সব সব বলে দিয়েছে, সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, বলেছে সেই পাখিটির কথা যে আর আকাশে ওড়ে না, বলেছে সেই আকাশের কথা যে একদিন নীল ছিল, বলেছে সেই বাতাসের কথা যে একদিন নির্মল ছিল, বলেছে সেই পৃথিবীর কথা যে একদিন সবার ছিল। এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছে মতো, ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে আমরা দূরে সরিয়েছি, চামড়ার রং দিয়ে, গণতন্ত্রের নাম দিয়ে কেটে টুকরো টুকরো করেছি আমাদের। সাগর পারে পড়ে থাকা আড়াল কুর্দি, কাঁটাতারে ঝুলতে থাকা ফেলানি হয়তো সব বলে দিয়েছে ঈশ্বরকে। ঈশ্বর তার পৃথিবী আবার ফেরত চেয়েছেন এবার। হয়তো তিনি শুনেছেন সব অভিযোগ, তিনি হয়তো শুনেছেন প্রকৃতির আর্তনাদ, তিনি হয়তো শুনেছেন সেই পাখিটির কান্না। একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা আমরা কি সত্যি মানুষ হব? আমরা কি সত্যি মানুষ হব? অসাধারণ একটি কবিতা। ধন্যবাদ কবি অভ্র ভট্টাচার্যকে, যিনি যে প্রশ্নটা নিয়ে রেখে গেছেন। করোনাকালীন এই সময় আমরা উত্তীর্ণ করব একটা সময়, হয়তো অতীতে যত মহামারী এসেছে পৃথিবীতে প্রতি 100 বছর পর পর, অনেক জীবন চলে গেছে, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা সব কিছুর একটা পরিবর্তন এসেছে প্রতিটা মহামারীর পরেই। আমাদের এই যে করোনা ভাইরাস আমাদের কিন্তু অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। আমাদের মূল্যবোধ, আমাদের বোধের জায়গা যদি এই সময়ও যদি আমাদের ভেতরটাকে নাড়িয়ে না দিয়ে যায়, এবং এই অবস্থাটা কেটে গেলে আমরা একটু অন্যরকম পৃথিবী পাবো, সেই আশা আমরা করব। যারা আমরা বেঁচে থাকবো, জানি না কে বেঁচে থাকবো, মৃত্যু আমাদের পায়ে পায়ে, তারপর যারা বেঁচে থাকবে তা আমি বিশ্বাস করি আমরা একটি অন্যরকম পৃথিবী পাবো, যে পৃথিবীতে ধর্ম নিয়ে হানাহানি থাকবে না, কেউ অনেক বেশি খাবে, কেউ ক্ষুধায় মরে যাবে, এই পৃথিবী থাকবে না। শুধু ভালোবাসার পৃথিবী হবে। যারা বেঁচে থাকবো তারা দেখব এবং প্রত্যাশা করব আমরা কোথায় সেই যুদ্ধ, এই যে যুদ্ধ, বোমা, মারণাস্ত্র, মানুষের কার কত ক্ষমতা আছে, সন্ত্রাসী ক্ষমতা, কোথায় এখন সেই ক্ষমতা? সামান্য চোখে দেখা যায় না একটি মাত্র ভাইরাস পৃথিবীকে কিন্তু এক করে দিয়েছে। এখন আমাদের সবার প্রার্থনা পৃথিবীটা সুস্থ হোক, পৃথিবীটা তার আগের জায়গা, সেই কোলাহলের জায়গা ফিরে পাক। এখন কিন্তু ধর্মীয় কোলাহল নেই, এখন কিন্তু কে কাকে মারবে সেই প্রতিযোগিতাও নেই। আমরা চাইব, আমরা আশা করব আমাদের এই করোনাকালীন সময় কেটে গেলে আমরা যে পৃথিবীটা পাবো, এটি একটি অন্যরকম পৃথিবী পাবো। অনেক ভারী ভারী কথা বললাম, এবার একটি মজার কবিতা পড়ব। এটি একটি আঞ্চলিক কবিতা, পুরান ঢাকার মানে ঢাকার আঞ্চলিক কবিতা। এটি লিখেছেন যিনি, তিনি মূলত ছদ্মনামে কবিতা লিখেন, তার পুরো নাম আমি জানি না। তিনি লিখেন বিষ পিঁপড়ে নামে। তো সেরকম একটি কবিতা। কবিতার শিরোনাম হলো ঢাকার কবিতা পুরনো ঢাকার গালিব, কবিতার শিরোনাম, ঢাকার আঞ্চলিক ভাষায় কবিতাটি। এই মানকাচিপার কবিতায় কোনো কাবজাব চলবো না, যা বাই রইব সব বয়ান, একেবারে সিধা সাদা কথা, জাগো শুনবার মন চায় খিস লইয়া বইয়া থাহেন। বহু শখ আসিল দিলে গালিব বন্যা যামু, তো কেমতে বনি শেষ ম্যাস আমগো মহলডারে রড দিয়া বান দিলাম,
আর বিত্রে বইয়া লিখলাম পিরিতে সায়েরি। সালার যা লিখছিলাম না, ঠাকুর সাহ বাচ্চা থাকলে সুম্মা দিত লাখ লাখ। সাইরি দিলাম বাংলা বাজার। আরে সালারা কয় কি, আমারে কয় লেহাবাদ দিয়ে ইসলামপুরের তন শাড়ি কিনা পিনদেন। ইজ্জতের খাতা মারল এমতে। দিলাম কানের তলে দুইটা আওড়া। পুরান বাজার হইল আইজ আমার লাগিয়া বন। দিলটা আমার আর শান্তি পাইল না। খাটে বইয়া সাইরে গুলানরে আবার চোখ মারলাম। ইসিরে সব তো গাইল। গালিব গালিব কই? আরে আমার আব্বা জানি দেখে নাইকা আমি সালার কোন সুরা। সালার দিলটা আমার শান্তি পাইল না। বহুত সকা ছিল দিলে, বহুত বহুত সকা ছিল গালিব বন্যা জামো, বহুত শখ। ধন্যবাদ। পড়ছিলাম একটি ঢাকার আঞ্চলিক ভাষার কবিতা, পুরান ঢাকার গালিব কবিতা শিরোনাম। যারা সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমাদের মুজিব বর্ষ চলছে, আমাদের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। তো মুজিব আমরা আমাদের এই যে করোনাকালীন সময় না হলে আমরা মূলত অনেক প্রোগ্রাম আমাদের সারা বছর ব্যাপী বঙ্গবন্ধুকে ঘিরে আমাদের প্রোগ্রাম ছিল। তো যেহেতু আমরা একটি দুঃসময়ের মধ্যে থেকে যাচ্ছি, সেজন্য আমাদের অনেক প্রোগ্রাম, কোনো প্রোগ্রামই আর কি হচ্ছে না। তারপরও আমরা যারা লাইভে করি, আমরা মনে প্রাণে এটা ধারণ করি যে মুজিব বর্ষের মধ্যে আমরা আছি, যেহেতু আমরা আমাদের জাতির পিতার জন্মশতবার্ষিকীকে স্মরণ করে আমি অন্তত কবিতা পড়ার চেষ্টা করি। আমি একটি মুক্তিযুদ্ধের কবিতা পড়ব। এটিও কবি ফারুক নওয়াজের কবিতা। কবিতার শিরোনাম যুদ্ধ। যুদ্ধ চলেছে যুগ যুগ ধরে, শহরে গঞ্জে গ্রামে বন্দরে। যুদ্ধ চলেছে মাথা উঁচু করে রাতপথে হেঁটে যাওয়ার, শত্রুমুক্ত শোষণমুক্ত দেশটাকে ফিরে পাওয়ার। যুদ্ধ চলেছে আলবেনিয়াতে, যুদ্ধ চলেছে চীনে, হৃদ স্বাধীনতা ফেরাতে যুদ্ধ বেঁধেছে ফিলিস্তিনে। কিউবা, রাশিয়া, আলজেরিয়াও লাওসের প্রান্তরে যুদ্ধ নামের আগুন জ্বলছে মানুষের ঘরে ঘরে। হয়েছে লড়াই ইরানে, ইরাকে, হয়েছে তুরস্কতে। ফ্রান্সবাসীরাও করেছে লড়াই গণতন্ত্রের পথে। শতযুদ্ধের হাজারো কাহিনী ইতিহাসে আছে লেখা। পৃথিবীর সব মাটিতে রয়েছে যোদ্ধার পদরেখা। যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে হারানো স্বাধীন মানচিত্রকে তুলেছে ঊর্ধ্বে ধরে। বীর তিতুমির, ক্ষুদিরাম প্রীতি, সূর্য সেনের উজ্জ্বল স্মৃতি জল জল করে জ্বলছে এখনো বাঙালির চেতনাতে। বিনয় বাদল দীনেশের নাম এসে যায় একসাথে। বিদেশি শোষক তাড়াতে সবাই করেছিল বিদ্রোহ, মাথা উঁচু করে দাঁড়াতেই হবে একটাই শুধু মোহ। তাদের রক্তে আঁকা পথ বেয়ে জাগলো হাজারো বীর, ভাঙতেই হবে পরাধীনতার রংচটা জিঞ্জির। অবশেষে ঠিকই কাঁপলো আসন 200 বছরের ইঙ্গ শাসন। অবসান হলো, কিন্তু আবারও বাঙালি পড়ল ফাঁদে, পাকিস্তানের শেকলে জড়িয়ে পূর্ব বাংলা কাঁদে। ভিনভাষী পাক শাসক চক্র হলো আমাদের প্রভু, আমাদের পাট আমাদের মাছ আমরা পাই না তবু। সংগ্রাম চলে শোষকের সাথে রাজপথে অবিরত। বীর মতিউর, আসাদ, হাদিস মরল বীরের মতো। জনসংখ্যায় জ্ঞানী বিজ্ঞানে আমরাই বড়, ওরা সেটা জানে। সুযোগ পাই না উচ্চ পদে চাকরিতে, তারপরও সব শেষে বলে বাংলা ছোড়কে উর্দু কিতাব পড়ো। সব কিছু নিল, মুখের ভাষাও কেড়ে নিতে চায় শেষে। আগুন জ্বলল বাঙালির মনে, আগুন জ্বলল দেশে। লড়াই চলল ভাষার দাবিতে, রাজপথ ওঠে জ্বলে। শোষকের খুনি গোলার আঘাতে যোদ্ধারা পরে ঢলে। ভাষা শহীদের খুন আঁকা পথে ছুটল মানুষ যুদ্ধের রথে। 71-এর 7ই মার্চে শেখ মুজিবের ডাকে অস্ত্র উঠিয়ে যুদ্ধের মাঠে বাঙালি ছুটতে থাকে।
সেই যুদ্ধই মুক্তিযুদ্ধ। 9 মাস ধরে চলে, ইতিহাসে এটা চিহ্নিত হলো শ্রেষ্ঠ যুদ্ধ বলে। যাদের প্রাণের বদলে পেলাম স্বপ্নের স্বাধীনতা, কি করে ভুলবো সেই যুদ্ধ, লাখো শহীদের কথা। কি করে ভুলবো সেই যুদ্ধ, লাখো শহীদের কথা। অসাধারণ সৃষ্টি এটি কবি ফারুক নওয়াজের। সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 থেকে এই অবধি টোটাল প্রেক্ষাপটটা এসেছে এই কবিতাটিতে। এই কবিতাটি আমার অত্যন্ত পছন্দের কবিতা। এটিও আমি আবৃত্তি করি সব সময়, সাধারণত বিভিন্ন প্রোগ্রামে। তো যারা এই মুহূর্তে আমার সাথে আছেন এবং যারা দেখছেন, আমি 1 ঘন্টা পার করে ফেলেছি। আমি আর একটি কবিতা পড়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। যারা আমার সঙ্গে এতক্ষণ আছেন এবং আমাকে দেখছেন এবং শুনছেন, তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আবারও আপনারা যদি ভালোবাসা রাখেন তাহলে আবারও কখনো কোনো সন্ধ্যায় এভাবে দেখা হবে। আমরা মূলত এবছর কোনো মঞ্চ পাচ্ছি না, এটাই সরকারিভাবেও একটি সিদ্ধান্ত মোটামুটি হয়ে আছে যে মূলত জনসমাগম এবছর ডিসেম্বর পর্যন্ত আমাদের চলবে না। সুতরাং আমাদের এই যে অনলাইনে যে আমাদের কালচারাল যে প্রোগ্রাম, গান, কবিতা এবং যা কিছুই আলোচনা আমাদের এই অনলাইন ভিত্তিকই চলবে। কারোর ভালো লাগবে, কারোর লাগবে না। যারা ভালো লাগবে তারা সাথে থাকবেন। মূলত এই অনলাইনটা এটি একটি প্ল্যাটফর্ম এবং এটি আছে বিধায় আমরা কিছুটা ভালো থাকছি এই ক্রান্তিকালে। আমি একটি কাজী নজরুল ইসলামের কবিতা দিয়ে শেষ করব। এটিও সমস্যা, ওনার কবিতা তো রবীন্দ্রনাথ নজরুল, ওনাদের কবিতা মূলত সবসময় সমসাময়িক। তো আমাদের ওনার কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা রেখে আমি কবি কাজী নজরুল ইসলামের এই কবিতাটি পড়তে পড়তে শেষ করে দেব। কবিতাটি পড়ব, লাইভ শেষ করব, এই জন্য আগে কথা বলে নিলাম। সবার কাছে যাদের ভালো লেগেছে তাদের জন্য ভালোবাসা, যাদের ভালো লাগেনি তাদের জন্য ভালোবাসা। আর মঈন মোরসালিনকে অনেক অনেক ভালোবাসা। আমার ছোট ভাই, প্রতিভা প্রকাশের সঙ্গে আমি আছি। এই প্রকাশনা থেকে আমার বই বের হয় এবং প্রতিভা প্রকাশের মঈন অত্যন্ত বিনয়ী এবং অনেক অমায়িক একজন মানুষ এবং আমি ওকে ছোট ভাই মনে করি। তো এই জন্য বেশি ওকে আমি বকাও দিই অনেক সময়। তো সবাই প্রতিভা প্রকাশের সঙ্গে থাকবেন, ভালো থাকুন সবাই। চলে যাচ্ছি কবিতায়। কুলি মজুর, কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাপ্তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে দধি চিরের হাড় দিয়ে ওই বাষ্প সকটে চলে, বাবু সাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই, কত ক্রোর পেলি বল। রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতিধূলি করা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড় কাটা পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে বহিত যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি সৈরবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমার দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরুণীর হাল রবে তাহাদেরই বসে। তারি পদরজ অঞ্জলি করি, মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার গায়ে মাখিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উঠেছে নবীন প্রভাতের নবারুণ।
আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে, খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেতা। একের অসম্মান নিখিল জাতির, নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।